নিজের বাচ্চার মৃত্যুর জন্য তুমি আমায় শুভেচ্ছা জানাচ্ছ পিয়াস? তোমার লজ্জা করছে না? বাচ্চা অ্যাবর্শন করাতে এসেছে টিয়া। মাত্র দুজনের পরই তার সিরিয়াল। হঠাৎ তার দিকে কেউ একজন একটা কাগজের টুকরো ছুঁড়ে দিল। কাগজের টুকরোটা শরীর ছুঁয়ে দিতেই টিয়া চমকে উঠল। নিচু হয়ে কাগজটা তুলতে তার বক্ষস্থল ভয়ে চুপসে গিয়েছে। হার্টবিট তার গতিপথ অনুসরণের থেকে আরো কয়েক দফা বাড়িয়ে এগিয়ে যেতে রইল সামনে। ছোট্ট কাগজের টুকরোর দিকে বিমূঢ় দৃষ্টিতে একবার চোখ বোলানোর পর তার মনে হলো সেখানে গোটা গোটা অক্ষরে কিছু লেখা নয়, তার প্রাণভোমরা আটকে আছে। তৎক্ষণাৎ চোখ জোড়া তুলে সামনে পিছনে তাকালো সে, কিন্তু তেমন কাউকে টিয়া দেখতে পেল না। কাপা কাপা হাতে সে আবারও একবার কাগজের টুকরোর দিকে নজর বোলালো। সেখানে খুব সুন্দর করে লেখা, একান্ত নিজের একটু সুখের জন্য আজ একটা নিষ্পাপ বাচ্চাকে নষ্ট করতে এসে কি নিজেকে সব থেকে ঘৃণিত মানুষ হিসেবে পরিচয় দিতে এসেছো হাসপাতালের চত্বরে তুমি? 7 দিন পর যখন অন্য কারো হাতের সাথে আংটি বদল করবে তখন আয়নায় নিজেকে নিজে দেখতে পারবে তো? একেবারে জন্য নিজেকে খুনি মনে হবে না তোমার? একজনকে খুন করে অন্যজনকে জীবনে আসার জন্য আহ্বান করছো, সেটা কি পাপ নয় টিয়া? তোমাদের মতো কিছু মেয়ের জন্য মা নামের মেয়েদের বদনাম হয়। আজ যদি তুমি এই বাচ্চার কোনো ক্ষতি করো, আমি তোমার বাবা চাচাকে তোমার সত্যিটা জানিয়ে দিব। তোমার বাবা চাচার তো আবার সম্মানের খুব ভয়। এলাকার ক্ষমতাশালী মানুষদের মেয়ে ভাইজি কিনা বোরকা পরে মুখ বেঁধে নিজের পেটের সন্তান খুন করতে এসেছে সকলের অজান্তেই। কথাটা কি তোমার পরিবার জানে টিয়া? আর এটা কোনো ফাঁকা হুমকি মনে করে উড়িয়ে দিও না। আমি কিন্তু তোমার প্রতিটা পদক্ষেপের মাপ মেপে রেখেছি। কাটা কাটা অক্ষরে লেখাগুলো পড়তেই ভয়ে টিয়ার হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল হাসপাতালের সাদা রঙের ফ্লোরে। থরথর করে কাঁপতে রইল সমস্ত শরীর তার। হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে ছুটতে রইল যেন এদিক ওদিক। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে দ্রুত পার সাথে ফোনটা বের করলো। ডায়াল করলো অতি পরিচিত এক নাম্বারে। বার কয়েক রিং হতেই কেউ একজন রিসিভ করলো। গম্ভীর কণ্ঠে হ্যালো বলে উঠতেই টিয়া চাপা স্বরে বলে উঠল, আমাকে হুমকি দেওয়ার কোনো মানে নেই পিয়াস। তোমার সাথে আমার কিন্তু এমনটাই কথা হয়েছিল। একটা ভুল হয়ে যাওয়ায় আমি এখন সেই ভুল থেকে বেরিয়ে আসতে চাইছি। আর তুমি কিনা এখন আমায় হুমকি দিচ্ছ পিয়াস? তোমায় কত টাকা চাই বলো? তোমার কত টাকা চাই বলো? আমি এক্ষুনি তোমার সাথে দেখা করে সবটা ক্লিয়ার করতে চাই। তোমার থেকে এমন কিছু আমি আশা করিনি। টিয়ার কথার তেজ আর টাকার অফার করতেই পিয়াসের যেন রাগ তরতর করে মাথায় উঠে গিয়েছে। সে নিজের অবস্থার না বুঝে চিৎকার করে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে সে হিস হিসিয়ে বলল, মুখ সামলে কথা বলো টিয়া। ভুলে যেও না আমি কে, তোমার ক্ষমতাকে না আমি ভয় পেয়েছি আর না পাই। আর টাকার অফার করছো আমায়, এই পিয়াসকে? হাউ ফানি টিয়া। আমি পাবলিক প্লেসে আছি, না হলে আমার মুখে সেই খারাপ ভাষাটা তোমায় দিতাম যেটা শুনতে তোমার আকাশে। কি শুনতে চাও নাকি সেই শব্দটা? একদম চুপ পিয়াস, মুখে লাগাম দাও। তোমার মতো বাজে ছেলে আমি জীবনেও দেখিনি। দ্বিতীয়বার তোমার নাম্বার থেকে যেন আমার ফোনে কল না আসে। আমাদের কথা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। 3 সপ্তাহ 12 ঘন্টা 26 মিনিট 29 সেকেন্ড আগে। তাই আমাকে ডিস্টার্ব করে নিজের বাকি সম্মানটা আমার সামনে নষ্ট করো না। আর তুমি তো বললে আমার মতো এমন বাজে ছেলে কখনোই দেখোনি, তাই আমাকে আরো বাজে হতে সাহায্য করো না। দেখা যাবে তাহলে আমার ক্লোজ কয়েকজন ছাড়াও বাকি সবাই তোমার আর আমার সম্পর্কের কথা জেনে গেছে, বিশেষ করে তোমার বন্ধুরা। তখন কিন্তু কলেজে মুখ দেখাতে পারবে না। ওকে রাখছি, ভালো থেকো। অ্যাবর্শনের জন্য শুভেচ্ছা। নিজের বাচ্চার মৃত্যুর জন্য তুমি আমায় শুভেচ্ছা জানাচ্ছ পিয়াস? তোমার লজ্জা করছে না? না, করছে না। সেদিন ভুলটা তোমার ছিল, আমার নয়। আর হ্যাঁ, বাচ্চাটা আমার একার নয়, তোমারও। তুমি ওর মা হয়ে যদি এতদূর এগিয়ে যেতে পারো, আমি কেন তোমায় শুভেচ্ছা জানাতে পারবো না? ছি পিয়াস ছি, আমার ঘৃণা হচ্ছে তোমার প্রতি। আর আমার করুণা হচ্ছে। রাখছি, ভালো থেকো। হ্যাপি জার্নি নতুন সময়ের কাছে ফিরে যাবার জন্য। নিজের কথা শেষ করে ফোনটা কেটে দিল পিয়াস। গোপন দীর্ঘশ্বাস শূন্যে ছাড়িয়ে দিয়ে বন্ধুদের দিকে তাকালো সে।
শেষ কথাগুলো পিয়াস একটু আস্তেই বলেছে, অন্য সকলে কর্ণকুহর থেকে আড়াল করে। সামনে এগিয়ে যেতেই তার বন্ধু সূর্য প্রশ্ন করলো, কি রে, কে ফোন করেছে? আর এত রিয়াক্ট করে উঠলে কেন? টিয়া ফোন করেছিল। টিয়া তোকে ফোন করেছে পিয়াস? সত্যি? বিমূঢ় হয়ে প্রশ্ন করলো পিয়াসের আর এক বন্ধু জহির। জহির আর সূর্য দুজন দুজনের দিকে দৃষ্টি বুলিয়ে পিয়াসের মুখ পানে তাকালো। পিয়াস তখন ফোনটা সবুজ মাঠের উপর রেখে বলল, সত্যি টিয়া ফোন করেছিল। আর তোরা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস যেন আমি বলেছি আমার আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেছে। তুই না সেদিন বললি টিয়ার সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে? সূর্যের কথায় পিয়াস উত্তর দিল, তোদের মিথ্যা কেন বলতে যাব? তাহলে টিয়া তোকে ফোন করলো কেন? ওকে নাকি আমি হুমকি দিচ্ছি তাই? হুমকি কে দিচ্ছে ওকে? আর সেজন্য তোকে ফোন করবে কেন, যেখানে তোদের সবটা শেষ? কোন বিষয়ে হুমকি দিচ্ছে ওকে সেটা বল। আর কে দিতে পারে, জানিস কিছু? একটু বিচলিত কণ্ঠে পিয়াস উত্তর দিল, জানি না। তুই আমাদের থেকে কিছু লোকাচ্ছিস পিয়াস। বাই এনি চান্স টিয়া প্রেগনেন্ট নয় তো সেদিনের সেই ভুলের জন্য? বন্ধু জহিরের প্রশ্নে পিয়াস যেন এই শীতল পরিবেশেই হঠাৎ থামতে রইল। আকস্মিক প্রশ্নের সপক্ষে কি উত্তর দেবে তা সে খুঁজে পেল না। আর হঠাৎ জহির কেন এমন প্রশ্ন করলো সেটাও সে বুঝে উঠতে পারল না। জহির কি সন্দেহ করছে কোনোভাবে? জহিরের থেকে কোনোভাবে তার বাবা যদি জানতে পারে তার চরম শত্রু আফজাল মল্লিকের ভাইজির সাথে তার একটা প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল, আর সেটা খুব গভীর ছিল, তাহলে তাকে মেরে নদীতে ভাসিয়ে দিতে দুইবার ভাববে না তার বাবা ফারুক চৌধুরী। না না, কাউকে এই বিষয়ে অবগত করা যাবে না। কিছু বলার মতো খুঁজে না পেয়ে চুপ করে থাকা ছাড়া আর কিছু উপায় খুঁজে পেল না পিয়াস। বন্ধুকে চুপ করে থাকতে দেখে সূর্য প্রশ্ন করলো, তোর বাবার সাথে না টিয়ার চাচার একটা শত্রুতা আছে, তাহলে কি করে তোদের মাঝে প্রেম ভালোবাসা নামক একটা সম্পর্ক গড়ে উঠলো? পিয়াস, সত্যি করে বল তো, কোথাও তুই আমাদের থেকে অনেক বড় কোনো সত্যি আড়াল করে যাচ্ছিস না তো পিয়াস? আর এভাবে ঘামছিস কেন? সত্যিটা বল আমাদের। আরে না, কি যে বলিস তোরা, মাথা ঠিক আছে তোদের? আরে চল চল, লাঞ্চ টাইম শেষ, আমি গেলাম, তোরাও আয়। কথাটা বলে এক মুহূর্ত পিয়াস দাঁড়ালো না সেখানে। গটগট পায়ে সামনের দিকে এগিয়ে গেল, এক প্রকার পালিয়ে যাও যাকে বলে। আর সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জহির আর সূর্য। বন্ধু কি তাদের তাহলে মিথ্যে বলেছে? তাদের দীর্ঘ বন্ধুত্বের পথের বাঁকে কোনো মিথ্যে চাল বিছিয়ে রেখেছে কি? এতদিন যা তাদের পল্লব চোরার সামনে ঘটেছিল সব কি তাহলে মিথ্যে? পিয়াস তো চলে গেল, কিন্তু রেখে গেল একসাথে অনেকগুলো প্রশ্ন। শান্তির নিদ্রায় তলিয়ে আছে আফজাল মল্লিক, কপাল শুরু করে আছে কয়েক ভাঁজে, চোখে করা রোদ পড়তে সে তার ঘুমের অবস্থান ডান দিক থেকে বাদিকে নিয়ে নিতে নিদ্রা কিছুটা হালকা হয়ে গেল। অসময়ের ঘুমের মজাই আলাদা। হঠাৎ তার নাকে তীব্র স্রোতে ভেসে এলো কোনো কিছুর পোড়া গন্ধ। গন্ধটা খুব বাজেভাবে তাকে জড়িয়ে নিল চারিপাশ দিয়ে। অক্সিজেনের সাথে মিশে গেছে সেই বাজে গন্ধ। সেই পোড়া বিচ্ছিরি গন্ধে তার নিদ্রা পুরোপুরি ভেঙে গেল। গন্ধে তার পেট গুলিয়ে বমি আসতেই সে দৌড়ে ওয়াশরুমে ছুটল। হড়হড় করে বমি করে তার গলা যেন চিরে আসতে চাইল। খুব ধারালো কিছু গলায় বেঁধে তাকে কষ্ট দিতে চাইল বহুগুণ। চোখে মুখে পানি দিয়ে ঘরে ঢুকতেই নতুন করে ভেসে এলো একটা মিষ্টি ফুলের গন্ধ। গন্ধটা গোলাপ ফুলের, সেটা বরাবরই তার ঘরে বিরাজমান থাকে। কিন্তু কয়েক মিনিট আগে সেই তীব্র গন্ধটা কিসের ছিল? নাকি সেটা তার ঘুমের মাঝের ভ্রম ছিল? একটু আগে যে গন্ধ তাকে কাঁচা ঘুম ভাঙাতে সাহায্য করেছে, অথচ এখন কিনা সে গন্ধে লেশ মাত্র পাওয়া যাচ্ছে না। ঘরে ব্যাপারটা আফজাল মল্লিকের ঠিক ভালো লাগেনি। হয়তো তার ভ্রম ছিল, তবু এমন কিছুই কেন? মনে মনে কথাটা ভেবেই আফজাল মল্লিক ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলেন। সোফার শরীরটা বিছিয়ে দিয়ে হাঁক ছেড়ে ডাকতে রইলেন কাউকে। এক কাপ চা না খেলে তার শরীর আর চলবে না।
অন্তত এখন এক কাপ ধোয়া ওটা গরম চা খেয়ে তার চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। হাঁক ছেড়ে ডাকতে রইল। চিঠি, এই চিঠি, এক কাপ ধোয়া ওঠা গরম চা দিয়ে যা তো। আইসি ভাইজান, অপেক্ষা করেন, আমার হাতে অনেক কাজ আছে। রান্নাঘর থেকে হাঁক ছেড়ে উত্তর দিল চিঠি। চিঠির উত্তর পেয়ে আবছার বিরক্ত হলেও সেটা প্রকাশ করলো না। চোখটা ঘুরিয়ে সতত দরজার কোণে তাকাতেই দেখতে পেল সেখানে টিয়া দাঁড়িয়ে আছে। থরথর করে টিয়ার পুরো শরীর কাঁপছে। ভাইজির এমন রূপে আবচাল কিছুটা বিচলিত হয়ে দৌড়ে ভাইজির কাছে গেল, গিয়ে দাঁড়ালো। কি রে, কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ভাবি, ও ভাবি, কোথায় তুমি? এদিকে এসো তো। টিয়া কাঁপতে কাঁপতে উত্তর দিল, তেমন কিছু না চাচ্ছু, আসলে বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া, তাই কাঁপছি। সত্যিটা টিয়া বলতে পারল না যে সে কারোর হুমকিতে আসল কাজটা করতে পারেনি। তাকে ফিরে আসতে হয়েছে হাসপাতালের চত্বর থেকে কারো হুমকির জোরে। যদি সত্যিটা তার পরিবার কোনোভাবে জেনে যায় তখন কি হবে? এটা ভাবতেই তার সমস্ত শরীর কাঁপছে এখন। সাথী বেগম আফজাল মল্লিকের ডাক পেয়ে শাড়ির আঁচলে ভেজা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মেয়ের দিকে ছুড়ে দিলেন আকস্মিক এক প্রশ্ন। কি রে, তুই নাকি হাসপাতালে গিয়েছিলি? কি হয়েছে তোর? আর যদি কিছু হয়ে থাকে আমরা জানি না কেন? কোথায় কি এমন হয়েছে যে আমরা জানি না? হঠাৎ মায়ের প্রশ্নে টিয়া ভয়ে সিটিয়ে গেল। কাঁপতে কাঁপতে শরীর তার যেন নেতিয়ে পড়ল। সত্যিটা কি তার মা জেনে গেছে? তাহলে তো এবার তার বাবা চাচাও জেনে যাবে। কি হবে তখন? এবার কি তাহলে জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে গেছে তার? আর অন্যদিকে সাথী বেগমের কথায় আফজাল মল্লিক নিষ্পলক চোখে ভাইজির দিকে তাকালো। কি রে, কথা বলছিস না কেন? সাথী বেগমের কথায় এবার যেন নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো টিয়ার। তৎক্ষণাৎ কিছু বলার জন্য মুখ খুলতেই রান্নাঘর থেকে কারোর ব্যথাতুর চিৎকার ভেসে এলো কানে। মায়ের নিকটতম থেকে চোখ সরিয়ে রান্নাঘরের দিকে চোখ বোলালো সে। শুধু টিয়া নয়, সাথী বেগম এবং আফজাল মল্লিকও সেদিকে তাকালেন। কয়েক সেকেন্ডের মাঝেই চিৎকার থেমে গিয়ে কারো আর্তনাদ ভেসে এলো। কেউ উফ উফ করে ফোপাচ্ছে। সাথী বেগম এক ছুটে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন, সাথে টিয়া ও আফজাল মল্লিকও। রান্নাঘরে উপস্থিত হতেই তারা দেখলেন তাদের বাড়ির কাজের মেয়ে চিঠি রান্নাঘরের মেঝেতে গড়াগড়ি করছে আর কাঁদছে। পাশেই চরম চায়ের হাঁড়ি পড়ে আছে। মেঝেতে ছড়িয়ে আছে সদ্য তৈরি করা গরম চা। তাদের বুঝতে আর বাকি নেই কি হয়েছে চিঠির সাথে। মেয়েটা কোনো কাজে ঠিকমতো করতে পারে না। বয়স কম হলেও 26 হবে, কিন্তু কাজ করে যেন 16 বছরের মেয়েদের মতো করে। সাথী বেগম ছুটেই চিঠিকে তুললেন। মেয়েটা যন্ত্রণায় ছটফট করতেই রইল। বাম হাতের কিছু অংশ পড়ে গেলে তার মেয়ের উদ্দেশ্য সাথী বেগম বললেন, হা করে তাকিয়ে আছিস কেন? দৌড়ে নারকেল তেলের বোতলটা নিয়ে আয়। মায়ের কথায় সন্তবর্ণে ছুটে গেল টিয়া নারকেল তেলের বোতলটা আনতে। কিছু সময় পর নারকেল তেলের বোতলটা মায়ের হাতে তুলে দিল। সাথী বেগম চিঠির পুরো হাতে নারকেল তেলটা মাখিয়ে দিলেন। ধীর গতিতে তিনি ফু দিতে রইল চিঠির হাতে। কিছুক্ষণ পর হাতের জ্বালা কমে আসতেই চিঠি মেজে পরিষ্কার করতে নিল, কিন্তু সাথী বেগম তাকে ধমকে উঠলেন, তুই ঘরে যা, আমি পরিষ্কার করব। কাজের কাজ কিছু তো পারিস না। সাথী বেগমের কথায় চিঠি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সাথে সাথে আফজাল মল্লিক ও টিয়াও চলে গেল। টিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। বিছনায় শরীরটা এলিয়ে দিতে মনে পড়ে গেল একটু আগের ঘটনা। চিঠি তখন চেঁচিয়ে না উঠলে আজ তার খবর ছিল। হঠাৎ কি যেন ভেবে তার চোখের কোণে জল জমতে শুরু করলো। ভালোই তো ছিল তার জীবনটা, কিন্তু হুট করে পিয়াস তার জীবনে এসে সবটা বদলে দিয়েছে। এই জন্যই হয়তো বলে, হারামে কখনো আরাম মেলে না। চোখ বন্ধ করে টিয়া ভাবতে রইল সেই দিনের কথা। পিয়াসের সাথে তার প্রথম দেখা হয়েছিল।
সেদিন স্বচ্ছ আকাশের বুকে ঘনপল মেঘের আনাগোনা ছিল বেশ ভালোই। থেকে থেকে অল্প সুরে বজ্রপাত হচ্ছিল। না বলে কই বৃষ্টি আসার জন্য টিয়ার কাছে কোনো ছাতা ছিল না। গোলাপি বর্ণ কামিজ ভিজে চবুধুবু হয়ে যেতে শরীরের লোভনীয় অংশ কিছুটা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিল। কিছু হায়নাদের চোখ টিয়ার পুরো শরীরটাকে পর্যবেক্ষণ করছিল খুব খারাপভাবে। এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করছিল একটা নিরাপদ আশ্রয়, কিন্তু তেমন কোনো জায়গা সে পেল না। অবশেষে উপায় না পেয়ে একটি বন্ধ চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো হায়নাদের চোখ এড়িয়ে। কিন্তু হঠাৎ করে সেখানে আগমন হলো এক সুদর্শন যুবকের। আকাশি রঙের টি শার্ট বৃষ্টির পানিতে ভিজে তার বুকে লেপ্টে গেছে। ভেজা চুলগুলো এলোমেলোভাবে চারটে কিছুটা জলের ফোঁটা টিয়ার চোখ মুখে পড়ল। টিয়া ইস করে উঠতেই যুবকটা খেয়াল করলো সেখানে সে একা নয়, একজন মেয়েও রয়েছে। নিজের কাজের জন্য যখন সে দেখলো কেউ বিরক্ত, তখন সে মুচকি হেসে সরি বলে অন্যদিকে ফিরল। কয়েক সেকেন্ড এভাবেই কেটে গেল। হঠাৎ ছেলেটা খেয়াল করলো তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা ভয়ে চুপসে তাকিয়ে আছে। যে ছেলেগুলো কিনা মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, তাদের জিহ্বা বারবার ঠোঁটের কোণায় ছুঁয়ে দিয়ে মেয়েটার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে আছে। আর অন্যদিকে নিজের শরীরটা দুহাত দিয়ে যথেষ্ট পরিমাণে ঢেকে রাখার চেষ্টা করে যাচ্ছে মেয়েটা, কিন্তু ভেজা কাপড় দিয়ে শরীর ঢাকা যায় না, সেটা মেয়েটা বুঝলো না। ছেলেটা নিজের দিকে একবার নজর বোলালো, কিন্তু মেয়েটাকে দেওয়ার মতো তার কাছে বা শরীর কিছুই পেল না। তাই সে মেয়েটার সামনে বরাবর দাঁড়িয়ে ছেলেদের দৃষ্টি আকর্ষণ থেকে মেয়েটাকে দূর সরিয়ে দিল। বখাটে ছেলেগুলো এদিক ওদিক করে মেয়েটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হয়ে সরে দাঁড়ালো। এতক্ষণ টিয়া পুরো বিষয়টা খেয়াল করলো মন দিয়ে। বিষয়টা তার ভালো লাগলেও সে এটা প্রকাশ করলো না ছেলেটার সামনে। অন্যদিকে বৃষ্টি কমার বদলে বেড়েই যাচ্ছে দেখে সেই ছেলেটি প্রথমে কথা বলল। কোথায় যাবেন আপনি? ছেলেটার প্রশ্ন শুনে প্রথমে টিয়া উত্তর দিতে পারলো না, তাই সে জিজ্ঞাসা করলো। জি। টিয়ার জি কথাটা শুনে ছেলেটা মুচকি হাসলো। ছেলেটাকে হাসতে দেখে টিয়া ভড়কে গেল। ছেলেটার হঠাৎ হেসে দেওয়ার কোনো কারণ সে পেল না। টিয়ার চুপসে যাওয়ার মুখের দিকে তাকিয়ে ছেলেটা নিজের চুল আবারও হাত বোলালো। ভেজা চুল থেকে আবারও কয়েক ফোঁটা জল এদিক ওদিক ছিটে পড়ল। মুখের আদলে হালকাভাবে হাত বুলিয়ে আবারও একই প্রশ্ন করলো। কোথায় যাবেন আপনি? এবার প্রশ্নের উত্তর দিল টিয়া। বটতলা মোড়ে। টিয়ার কণ্ঠে ছেলেটা নিচু করে রাখা নিজের দৃষ্টি তুলে সামনে তাকালো। এবার ছেলেটা খেয়াল করলো একজন অতি সুন্দরী রমণী তার সামনে দাঁড়িয়ে আছে। ফোঁটা ফোঁটা জলের বিন্দুগুলো মেয়েটার অধর ছুঁয়ে আছে। কালো রেশমি চুলের গোছা এলোমেলোভাবে মেয়েটার কপাল ছুঁয়ে আছে। রেশমি রঙের ঠোঁটজোড়া একই সাথে অন্যের সংঘর্ষ করে কাঁপাকাঁপি শুরু হয়েছে ইতিমধ্যেই। আকস্মিকভাবে নিজের বক্ষপঞ্জরের সাথে নিজেই ধাক্কা খেলো ছেলেটা। টিয়ার এমন রূপ দেখে নিজের দৃষ্টি যে সংযত করতে চাইলেও অবাধ্য পল্লব ছোড়া বারবার মেয়েটার দিকে তাকাতেই চাইছে। জোর করে ছেলেটা নিজের দৃষ্টি নিচে রেখে উত্তর দিল। সে তো অনেক দূর, এখানে কি করতে এসেছিলেন? বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম, হুট করেই বৃষ্টি চলে আসে, এই অবস্থা। বুঝতে পেরেছি। বৃষ্টির যা গতিপথ তা দেখে মনে হচ্ছে না অতি শীঘ্রই কমবে। আমি হোস্টেলে থাকি, বেশি পথ নয়, কিন্তু আপনার তো অনেকটা পথ যেতে হবে। কি করব সেটাই ভাবছি। চা খাবেন? হঠাৎ ছেলেটার কথায় টিয়া চোখ তুলে সামনে তাকালো। এই বিপদের সময় সে চা খাওয়ার অফার করছে, মানেটা কি? কোনো কুমতলব নেই তো? বখাটে ছেলেগুলোর চোখ থেকে বাঁচিয়ে নিজে কোনো খারাপ পরিকল্পনা মনে আসছে না তো? যদি এমন কিছু হয়ে থাকে তাহলে টিয়া শেষ। আল্লাহ রক্ষা করো। মনে মনে টিয়া এই দোয়া পড়তে শুরু করলো। টিয়াকে বিড়বিড় করতে দেখে এবার ছেলেটা চড়েই হেসে দিল। টিয়ার বিড়বিড়ানি দেখে ছেলেটা যা বোঝার বুঝেই নিল। হাত বাড়িয়ে টিয়ার উদ্দেশ্যে বলল, আমি পিয়াস, আপনি? টিয়া পিয়াসের হাতের দিকে তাকিয়ে ভাবল সে হাতটা বাড়াবে কিনা। ভাঁজ করে রাখা হাতের মাঝ থেকে হাত বের করেও সে হাতটা বের করলো না। মুখে উত্তর দিল, আমি টিয়া, ইন্টার সেকেন্ড ইয়ার।
আচ্ছা, ভয় পাবেন না। আমি বখাটে ছেলেগুলোর কেউ না। আসলে এইভাবে দাঁড়িয়ে থাকলে আপনার শরীর খারাপ হতে পারে, তাই চায়ের অফার করলাম। বৃষ্টিতে গরম গরম চা একটু বেশি সুন্দর, তাই বললাম আর কি। আমার আপত্তি নেই আপনি না খেলে। না, তেমন কিছু না। তেমন কিছু না হলেও অনেক কিছু আপনি ভেবে বসে আছেন। মানে? এই যে আমার সামান্য চায়ের অফারে আপনি মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলেন। ভাবছেন হয়তো চায়ে কিছু মিশিয়ে দিয়ে আপনাকে গুম করে দিব। আমি কিন্তু এত কিছু ভাবিনি আপনি যতটা বলছেন। তাহলে নিশ্চয়ই ভেবেছেন আমি আপনার সাথে খারাপ কিছু করতে পারি। না, আসলে শেষের কথাটার টিয়া একটু থমকে গেল। সত্যি তো সে এরকম কিছুই ভেবেছিল। টিয়াকে এমন থমকে যেতে দেখে পিয়াস বলল, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আর যদিও একটু মনে করে থাকি সেটা ভুলে যাব যদি আপনি আমার কথা রাখেন। কথা কিসের কথা? টিয়ার একটু বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো। টিয়ার এমন রূপে প্রিয়াস আবারও হাসলো। সে হাসির শব্দ নেই, কিন্তু সৌন্দর্য আছে বহুগুণ। 1 কাপ ধোয়া ওঠা চা খাওয়ার কথা। ততক্ষণে হয়তো বৃষ্টি কমে আসবে ইনশাল্লাহ। কি খাবেন তো? 1 কাপ ধোয়া ওঠা গরম চা। টিয়া উপায় না পেয়ে হ্যাঁ বলে দিল। পিয়াস এক ছুটে রাস্তার ওপার থেকে চায়ের দোকান থেকে 2 কাপ ধোয়া ওঠা গরম চা নিয়ে এসেছিল, যে চায়ের ভিতরে ঠান্ডায় শীতল বৃষ্টির পানি স্পর্শ করে গেছে টুকটাক করে। চা শেষ করার আগেই বৃষ্টি কিছুটা থেমে গিয়েছে। বৃষ্টি থেমে গেছে দেখে টিয়া পিয়াসকে কিছু না বলেই ওখান থেকে চলে এসেছিল। একটা খালি রিকশায় উঠে পড়তেই হাত নাড়িয়ে পিয়াসের দৃষ্টি আকর্ষণ করে বিদায় জানিয়েছিল। অবশ্য চায়ের জন্য একটা ধন্যবাদও সে দিয়েছিল। আর পিয়াস অবাক হয়ে টিয়ার চলে যাওয়ার পথে তাকিয়ে বলেছিল, ভালো লাগা বুঝি এভাবেই হয়ে যায়। আর টিয়া মনে মনে বলে উঠেছিল, এমন একটা বৃষ্টির সকাল কিংবা সন্ধ্যা ফিরে আসুক নতুন করে। আমি আপনার উষ্ণতা অনুভব করতে চাই সেই গরম চায়ের সংস্পর্শে। টিয়া মামনি, ও টিয়া মা, তোমাকে ডাকছে বড় ভাবি। তুমি কি ঘুমায় গেছো? কারোর চিৎকারে টিয়ার নিজের অতীত থেকে বেরিয়ে এলো। চোখের কোণে জমে থাকা জলের বিন্দুগুলো মুছে সে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ঘরে ঢুকলো চিঠি। চিঠিকে দেখে বেজায় বিরক্ত হলো টিয়া। এই মানুষটা অনুমতি ছাড়াই সব ঘরে ঢুকে যায়। ব্যাপারটা টিয়ার একদম অপছন্দ। অসভ্য মহিলা একটা। কি হয়েছে এভাবে চেঁচাচ্ছেন কেন? আর হাতের ব্যথা এর মধ্যেই কি কমে গেছে? ও মা, কি কও? এত শীঘ্রই কি কমে নাকি? সবে পুড়ে গেছে, সময় লাগবে সারতে। আগে তুমি এই অর্ধেক শুদ্ধ আর অর্ধেক অশুদ্ধ শব্দ গঠন করা বন্ধ করো। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই তুমি আসলে কি বলো ভেবে। এর আগে যে বাড়ি কাজ করছিলাম এই বাড়ির মানুষ সবগুলাই অশিক্ষিত, তাই এমন হয়ে গেছে। তুমি যাও তো খালা, তোমার কথা শুনলে আমার রাগ হয়। অন্য মানুষের জন্য তোমার ভাষা এমন দু রকমের শুনলে আমার রাগ হচ্ছে। তুমি যাও তো খালা, তোমার কথা শুনলে আমার রাগ হয়। অন্য মানুষের জন্য তোমার ভাষা এমন দু রকমের শুনলে আমার রাগ হচ্ছে। মাকে বলো আমি আসছি। আর মা অন্য কোনো কিছু কি জিজ্ঞেস করেছে? কোন বিষয়ে? না, থাক, কিছু না। চিঠি চলে যেতেই টিয়া দরজা লাগিয়ে দিল। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে দেখতে রইল। চোখের নিচে কালি পড়েছে। খাওয়া দাওয়া অনেকটাই অনিয়ম হয়ে গেছে তার। হঠাৎ কি ভেবে সে নিজের পেটে হাত রাখলো। এখানে কেউ একজন আছে। আচ্ছা, সে ছেলে না মেয়ে? যেই থাকুক না কেন, তার জীবনে কাল হয়ে এসেছে সে। পাপ কখনোই পাপকে ছাড়ে না, টিয়াকেও ছাড়বে না। কেন সেদিন সে মজার ছলে এমন কিছু করতে গেল? সেদিন এমন কিছু না করলে নিশ্চয়ই এই পরিস্থিতিতে তাকে পড়তে হতো না। হঠাৎ টিয়ার ফোনের রিংটংয়ের আওয়াজে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। ফোনটা হাতে নিয়ে চোখ বোলালো ফোনে আসা নাম্বারে। দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। টিয়া ভ্রু কুঁচকে তাকালো। এই নাম্বার থেকে এর আগে তো কখনো ফোন এসেছে বলে তার মনেই হয় না। কে ফোন করেছে? এমন 7-5 ভাবতেই ফোনটা কেটে গেল। কয়েক সেকেন্ড যেতেই আবারও ফোনটা বেজে উঠল। টিয়ার রিসিভ করে কানে তুলতে গম্ভীরভাবে কেউ বলে উঠল, আর কতক্ষণ ব্যাপী নিজেকে ঘরে আটকে রাখবে টিয়া? এবার তো ঘর থেকে বের হও। নিচে গিয়ে দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে।
আমার লোক প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে যে তোমার দরজার নিকটবর্তী দাঁড়িয়ে আছে, যখন তখন রিপোর্টটা তোমার চাচুর হাতে পড়তে পারে। যখন হাতে পড়বে রিপোর্টটা তখন কি হবে ভেবেই আমার খুশি লাগছে এখন। তোমার পাপের পথের বাঁকে বাঁকে আমি এভাবেই কাঁটা বিছিয়ে রেখেছি টিয়া। এখন শুধু তোমার পায়ে ঢোকার পালা। যে জ্বালায় সে জ্বলেছিল একদিন, আজ নতুন করে তোমাদের সেই জ্বালায় জ্বালাতে ফিরে এসেছে টিয়া। গন্ধ পাচ্ছ টিয়া? আমি কিন্তু পাচ্ছি। দৌড়ে নিচে এসো, না হলে যে রিপোর্টটা তোমার হাতের নাগাল থেকে সরে যাবে। হা 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 হা। লোকটা ফোনটা কেটে দিল। আর টিয়া ফোন হাতেই থরথর করে কাঁপতে রইল। কে ফিরে এসেছে? কেন এসেছে? আর কোন জ্বালার কথা বলল লোকটা? টিয়া বেদিক না দেখে ছুটে গেল নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সে দেখল তার বাবা দরজা খুলে দাঁড়িয়ে আছে। সামনেই কাগজ হাতে একজন লোক দাঁড়িয়ে। সর্বনাশ, বাবা কখন এলো? মনে মনে কিছু একটা ভেবেই দৌড়ে নিচে চলে গেল টিয়া। বাবার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি এখানে কি করছো বাবা? তুমি ঘরে যাও, আমি দেখছি। তুই কি দেখবি? তুই কি বুঝবি এসব? আমার নামে একটা কোরিয়ার এসেছে, কিন্তু কোনো নাম ঠিকানা নেই। সেটা নিয়ে ছেলেটার সাথে কথা বলছি। বুঝতে পারছি না ভেতরে কি আছে। বাবার নামে কোনো কুরিয়ার এসেছে শুনে টিয়া কয়েক কদম পিছিয়ে গেল। সব শেষ তবে আজ। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না তার পরিবারের হাত থেকে। টিয়া কিছু বলার আগেই লোকটার হাত থেকে কাগজটা তার বাবা নিয়ে নিল। বাবার হাতে কাগজটা দেখে টিয়া যেন বাকরুদ্ধ হয়ে গেছে। শেষ রক্ষা বুঝি হলো না। বিল্লাল মল্লিক হাতের কাগজটা এপাশ ওপাশ করে দেখল। কি মনে করে সেটা সঙ্গে নিয়ে নিজের ঘরের দিকে রওনা হলো। টিয়া দ্রুত নিজের গতি বাড়িয়ে তার বাবার পিছু নিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ডেকে উঠল, আপনি মিস টিয়া? লোকটার মুখে নিজের নাম শুনে টিয়া নিজের চলন্ত পা থামিয়ে পিছু ফিরে তাকালো। অবাক হয়ে টিয়া প্রশ্ন করলো, আপনি আমার নাম জানেন কিভাবে? কিন্তু লোকটা টিয়াকে কিছুই বলল না। টিয়ার দিকে একটি খাপ এগিয়ে দিয়ে বলল, আপনার নামে একটি কোরিয়ার এসেছে। লোকটার কথা শুনে টিয়ার প্রাণী যেন পানি এলো। সে লোকটার হাত থেকে খামটা নিয়ে নিজের ঘরের দিকে ছুটল। অন্যদিকে বেল্লাল ঘরে এসে নিজের হাতে থাকা খামটা দেখছে খুব মনোযোগ দিয়ে। ভিতরে কি থাকতে পারে এটাই সে ভাবছে বারংবার। অবশেষে সে খামটা ছিঁড়ে ভিতরে থাকা কাগজটা বের করলো। ছোট্ট একটা চিরকুট। সেখানে 2 ভাঁজ করে রাখা চিরকুটটা খুলে সে সামনে নিল। ছোট্ট কাগজের টুকরোর মাঝে ছোট্ট একটু লেখা। সে লেখাটা কোনো কয়লা জাতীয় কিছু দিয়ে লেখা হয়েছে। একটা শব্দ লেখা আছে সেখানে। বিল্লাল শব্দটা মুখে আওড়ালো, পুনরাবৃত্তি। এই শব্দটার মানে কি হতে পারে সে ভেবে পেল না। বারংবার সে শব্দটা নিয়ে ভাবল, কিন্তু তেমন কিছুই পেল না। কার এত বড় সাহস হলো তার সাথে এভাবে মজা করেছে? পুনরাবৃত্তি মানে পুরাতন কিছু নতুন করে আবারও হবে। কি এমন আছে যেটা আবার নতুন করে হবে? বিল্লাল নিজের ফোনটা বের করে ভাইয়ের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। চিন্তিত হয়ে সে ঘরের এক পাশ থেকে অন্য পাশে পায়চারি করতে লাগলো। সে এত বড় সাহস দেখে তার নিকটে এমন একটা চিরকুট দিতে পারে। সে নিশ্চয়ই তাদের শত্রুপক্ষরই কেউ হতে পারে। তার শত্রুপক্ষ কোনো কথা নেহাত মজা ভেবে উড়িয়ে দেওয়া যাবে না। এ বিষয়ে তার ভাইয়ের সাথে কথা বলা প্রয়োজন। প্রায় 15 বছর ধরে সে রাজনৈতিকের সাথে যুক্ত আছে। এখানে যেমন বন্ধু হয়েছে তেমনি শত্রু হয়েছে, কিন্তু এমন শত্রু কে হতে পারে এটাই সে ঠাউর করতে উঠতে পারল না। তাকে ভাবতে হবে, খুব গভীরভাবেই ভাবতে হবে। টিয়ার ঘরে এসে নিজের কাছে থাকা খামটা খুললো। খোলার পর সেখানে সে তার প্রেগনেন্সি রিপোর্ট দেখতে পেল। জোরে শ্বাস নিয়ে সে বিছানার কোণে বসে পড়ল। রিপোর্টটা খুলতেই সেখান থেকে আরও একটি কাগজ নিচে পড়ে গেল। ফ্লোর থেকে কাগজটা তুলে সে পড়তে শুরু করলো। সেই আগের লেখার মতোই নতুন একটা চিরকুট। কি ভয় পেলে টিয়া? ভয় পেও না, আমি এত শীঘ্রই কিছু প্রকাশ করব না। মনে রেখো টিয়া,
তুমি যতবারই বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করবে আমি ঠিক ততবারই তোমাকে ভয় দেখাবো। আর শুধু ভয় না, সবটা প্রকাশ করতেও পারি, বলা যায় না, তাই সাবধানে থাকবে। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা তো অন্য কারো সাথে। তুমি আমার খেলার গুটি মাত্র। আমি না তোমার বাচ্চার কারো ক্ষতি করব না যদি তুমি আমার কথা মতো কাজ করো। আর আমার হয়ে তোমার প্রথম কাজ হচ্ছে নিজের বিয়ে ভাঙা, বাবা চাচাকে রাজি করা। ও তুমি এত শীঘ্রই বিয়ে করতে চাও না, আপাতত এই কাজটা করলেই হবে, বাকিগুলো না হয় পরে বলবো। একদমই চিঠিটা পড়ে শেষ করলো টিয়া। হাতের মাঝে চিঠিটা মুঠো করে রেখে সে ভাবলো তার অগোচরে থাকা এই মানুষটা তার প্রতিটা নিঃশ্বাসের খবর রাখছে। আর লোকটা কেউ এমন যে টিয়াকে তার নিজের সাধ্য সিদ্ধিও পূরণ করছে। কিন্তু লোকটা কে, আর তার সাথে টিয়ার কি কানেক্ট থাকতে পারে? টিয়া প্রেগনেন্ট সবুজ, আমি কি করব বুঝতে পারছি না। বন্ধুর অস্থিরতা দেখে সবুজ বন্ধুর ঘাড়ে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। পিয়াস টলমল চোখে বন্ধুর দিকে তাকাতে সবুজ নামের ছেলেটা তাকে শান্ত থাকতে বলল। পিয়াস নিজেকে যথাক্রমে শান্ত রাখার চেষ্টা করে বলল, ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গেলেও বলতে পারল না সে। তার চেয়ে খুব কষ্ট হচ্ছে এভাবে নিজের ভালোবাসাকে বিপদের মুখে ফেলে রাখতে। তার চেয়ে ভালো লাগছে না, কিন্তু সে চেয়েও কিছু করতে পারছে না। এটা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। লোকটা তোকে আর কোনো ফোন করেছিল? করেছিল। প্রশ্ন করেছিলি টিয়াকে হুমকি কে দিয়েছে? হুমকি সে দিয়েছে, এটা সে আমার কাছে স্বীকার করেছে। টিয়া কাউকে কিছু না জানিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করাতে গিয়েছিল, তাই ওকে হুমকি দিয়ে থামিয়ে রেখেছে। লোকটা আমায় কথা দিয়েছে তার প্রতিশোধ পূর্ণ হলেই সে ফিরে যাবে, আর না টিয়া বা বাচ্চার কারো ক্ষতি সে করবে না। এত শিওর তুই কি করে হলি? যে সবার থেকে এই বিষয়টা গোপন রেখে তোর সাথে আলোচনা করতে বলেছে, তার মানে লোকটা আমার তোর টিয়ার সকলের কথা খুব ভালো করেই জানে। কিন্তু আমি এটা বুঝলাম না, সূর্য আর জহিরের থেকে সবটা লুকিয়ে রাখতে কেন বললো? কারণ ওরা আমার সমস্ত খবর বাবাকে দেয়। কি? এমনকি টিয়া আর আমার রিলেশনের কথাটাও ওরা বাবাকে জানিয়েছে। কি বলছিস তুই? এই জন্যই তো বাবা টিয়ার সকল খোঁজ খবর নিতেই লোক লাগিয়েছিল আমার পিছনে। ওই লোকটাই তো আমাকে ফোন দিয়ে জানায় টিয়ার সাথে সকল সম্পর্ক নষ্ট করে দিতে, এতে নাকি আমার আর টিয়ার জন্যই ভালো হবে। আর সত্যি যখন আমি টিয়ার সাথে ব্রেকআপ করে দিলাম, বাবা তখন লোক লাগানো বন্ধ করে দিয়েছে। অবশ্য এখনও কিছু লোক আছে যারা আমার নজর রাখছে, এরপরেও ওনাকে ভরসা কেন করব না বল? সব তো বুঝলাম, কিন্তু লোকটা আমার এসবের মাঝে কেন জড়ালো? আর আমাকে চিনে কি করে? সে প্রতিশোধ কার উপর নিচ্ছে? সেটা ওই লোকটাই জানে। সে যাই হোক, টিয়ার সাথে দেখা কবে করছিস? লোকটা বলে তারপর আগে থেকে কিছু করতে নিষেধ করে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হচ্ছে। ভাবনার অতল গব্বরে তলিয়ে গেল পিয়াস। একদিকে অচেনা রূপের মানুষটা যে কিনা তাদের সকল খবর রাখছে, অন্যদিকে তার বাবা যে নিজের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর সবশেষে নিজের ভালোবাসা আর অনাগত সন্তান। কোথায় যাবে পিয়াস তা যেন সে বুঝে উঠতে পারছে না। কি করলে ভালো আর কি করলে খারাপ হবে তা যেন সব ধোঁয়াশার মতো। আসলে এসবের পিছনে কে সেটাও তার অজানা। মনোযোগ দিয়ে কিছু কাগজপত্র যাচাই বাছাই করছে আফজাল। কিছু হিসেব কষাকষি করে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার উদ্দেশ্যে বলল, নয়ন, এই বছর দেখছি লিস্ট অনেক বড়, কিন্তু এত বড় লিস্ট অনুযায়ী তো অনুদান আসেনি। বাকি সবাইকে কি করব বলো তো? ভাই, গেছে বছর ছাড়া পেয়েছে তারও এবার নাম দিয়েছে। এখান থেকে যদি আমরা বেঁচে বেঁচে দেই তাহলে দেখবেন আপনার অনুদান অনেকটা থেকে যাবে। বলছো তুমি? জি ভাই, বলছি। বুঝলে নয়ন, ভাইয়া নিজের ক্ষমতা থেকে সরে গিয়ে আমায় তার হয়ে দাঁড় করালে সমাজের মানুষেরা সেবা করত। কিন্তু ভাইয়া বুঝে না, সবাই কি আর মানুষের সেবা করতে জানে? কেউ কেউ তো মানুষের সবকিছু লুটে খায়। সেই বিষয়ে আমরা পরে কথা বলি ভাই। দরজার সামনে অনেকে দাঁড়িয়ে আছে, কে কোথা থেকে শুনে একটা বদমাস
সরিয়ে দেবে তা ঠিক নেই। সেটা ঠিক বলেছিস। আচ্ছা নয়ন, তুই এত ভালো অথচ আমি কতটা খারাপ। তোর সাথে আমার যোগাযোগ হলো কিভাবে মনে আছে তোর? বাদ দেন ভাই, পুরাতন স্মৃতি। আজকাল ওসব নিয়ে কেন পড়লেন? এমনই। ভাই, কথা বলতে বলতে একটা বিষয় বলতে ভুলে গেছি। আপনাকে একজন একটা গোলাপ দিয়ে গেছে। গোলাপ? তাও আমাকে? হ্যাঁ। এই বয়সে গোলাপ দিয়েছে কেউ আমায়? কই দেখি। আফজালের কথায় নয়ন ছুটে কোথাও গেল। কিছুক্ষণ পর ফিরে এলো তার হাতে কিছু একটা নিয়ে। হাত বাড়িয়ে গোলাপটা এগিয়ে দিল আফজালের নিকট। এই যে সেই ভাই। কই দেখি। আফজাল গোলাপটা হাতে নিতেই দেখলো গোলাপের ডাল জড়িয়ে একটা সাদা রঙের কাগজ, আর উপরের ফুলটা অন্য কাগজ দিয়ে মোড়ানো। ব্যাপারটা একটু অদ্ভুত। তুই বুঝলি কি করে এটা গোলাপ? ভাই, ডালটা দেখুন ভালো করে, তাহলে বুঝবেন। নয়নের কথায় আফজাল একটু ভালো করে দেখলো ডালটা। দেখে সে বুঝলো, হ্যাঁ, এটা গোলাপ ফুলের ডাল। কিন্তু এভাবে কেউ গোলাপ দেয় নাকি? আফজাল গোলাপের উপর থেকে কাগজটা আস্তে আস্তে সরিয়ে দিল। কাগজটা তুলতেই আফজালের পিলে চমকে উঠল, কারণ এটা একটা পোড়া গোলাপ। পুরো গোলাপের পাপড়িগুলো পুড়ে কালো হয়ে আছে। এভাবে কেউ তার সাথে মজা করছে দেখে তার রাগ তত্তর করে বেড়ে গেল। ডালের সাথে জড়িয়ে থাকা কাগজের টুকরোটা খুলল, দেখল সেখানে লেখা, দগ্ধ গোলাপও গন্ধ ছড়ায়। দিনের আলো শেষ হয়েছে কিঞ্চিত প্রহর আগে। পৌষের মৃদু হাওয়ায় দুলছে চিকন সরুর ধানের ডগার শেষগুলো। পেকে যাওয়া ধানের গন্ধে চারিদিক মোমো করছে। ধানের আলপথ পেয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে আফজাল মল্লিক। সে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে এগিয়ে চলেছে তার আপন পথে। বিকেলে সেই পোড়া গোলাপ আর চিঠিটা তাকে বারবার ভাবিয়ে তুলছে ভিতর থেকে। তার শত্রু তাকে এভাবে ভয় দেখাচ্ছে যেন সে ভিতর থেকে নড়ে যায়। কিন্তু শত্রুপক্ষ এতটা গভীর পরিকল্পনা কিভাবে করেছে, এটাই তার মাথায় ঢুকছে না আফজালের। দিনের আলো শেষ হয়েছে কিঞ্চিত প্রহর আগে। পৌষের মৃদু হাওয়ায় দুলছে চিকন সরু ধানের ডগার শেষগুলো। পেকে যাওয়া ধানের গন্ধে চারিদিক মোমো করছে। ধানের আলপথ পেয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে আফজাল মল্লিক। সে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে এগিয়ে চলেছে তার আপন পথে। বিকেলের সে পোড়া গোলাপ আর চিঠিটা তাকে বারবার ভাবিয়ে তুলছে ভিতর থেকে। তার শত্রু তাকে এমনভাবে ভয় দেখাচ্ছে যেন সে ভিতরে থেকে নড়ে যায়। কিন্তু শত্রুপক্ষ এতটা গভীর পরিকল্পনা কিভাবে করেছে, এটাই মাথায় ঢুকছে না আফজালের। ফারুক চৌধুরী তার বিপক্ষে এবার ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু আফজাল বিপুলকে আক্ষেপের কোনো শেষ নেই। কিন্তু কথা হলো, ভোট তো শেষ হয়ে গেছে, প্রায় বছর খানেক হলো, কিন্তু এখন কেন ভয় দেখাচ্ছে? আর ভয় যদিও দেখায় তাহলে সে পুরা গোলাপ দিয়ে কেন? আর সব থেকে আশ্চর্য হচ্ছে এই কথাটা মনে করে, দগ্ধ গোলাপও গন্ধ ছড়ায়। এই কথাটার আসল রহস্য কি? কি হতে পারে এই কথাটার আসল মানে? এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাড়ির দরজায় এসে থামলো। দরজা নক করতেই চিঠি দরজা খুলে দিল। আফজালকে চিন্তিত দেখে চিঠি প্রশ্ন করলো, কি হয়েছে ভাইজান, আপনারে এমন লাগে কেন? নিজের মাঝে পরিবর্তন এসেছে আর সেটাকেও টের পেয়েছে। এটা দেখেই বেচায় বিরক্ত হলো আফজাল। চিঠির কথায় তার রাগও হলো বেশ। সে চিঠিকে পুরোপুরিভাবে এড়িয়ে গিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই, এটা ভেবে সে নিজের গতির সামনে এগিয়ে নিয়ে গেল। চিঠিকে এভাবে এড়িয়ে যাচ্ছে আফজাল, এটা দেখে চিঠি ভারী অবাক হলো। কখনোই তো তাদের আফজাল ভাই এমন করে না, তাহলে আজ কি এমন হলো? অন্যদিকে ড্রয়িং রুম ছাড়িয়ে আফজাল যখন নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন তার বড় ভাই বিল্লাল তাকে ডাক দিলেন। আফজাল, মাত্র বাড়ি ফিরলি?
পিছু করে তাকালো আফজাল। ভাইকে দেখে নিজের চিন্তিত চেহারা দূরে সরিয়ে ঠোঁটের কোণায় এক চিলটে হাসি প্রসারিত করার চেষ্টা করলো। তার ভাই বিচক্ষণ মানুষ, অল্প আঁচে সবটা খোলসা করতে পারে, তাই তার সামনে একটু সাবধান থাকাই ভালো। নিজের পায়ের গতির সামনে থেকে কয়েক কদম পিছনে নিয়ে ভাইয়ের সামনাসামনি এসে দাঁড়ালো আফজাল। হ্যাঁ ভাইয়া, আজ একটু কাজ ছিল তাই দেরি হলো ফিরতে। বিল্লাল নিজের ভাইয়ের দিকে একবার চোখ বোলালো, ভাইকে পর্যবেক্ষণ করলো গভীরভাবে। কোথাও তার ভাইকে চিন্তিত মনে হচ্ছে তার কাছে, কিন্তু সে ভাইয়ের চিন্তার বিষয়টা দূরে ঠেলে নিজের চিন্তার কথা বলার সিদ্ধান্ত নিলেন। পাঞ্জাবির পকেট হাতড়ে সে চিঠিটা বের করলেন, ভাইয়ের নিকট এগিয়ে প্রশ্ন করলেন, তোর ফোন বন্ধ কেন? আর এই চিঠিটা পড়ে দেখ। ভাইয়ের কথায় আফজাল বেশ অবাক হলো। তার ফোন বন্ধ? কই, সে তো জানে না। ভাইয়ের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে অন্য হাত দিয়ে নিজের ফোনটা বের করলো পকেট থেকে। হ্যাঁ, সত্যিই তো ফোন বন্ধ, কিন্তু ফোন কখন বন্ধ হলো? আর হলেও সেটা সে টের পায়নি কেন? বাড়ি থেকে বের হওয়ার আগেই চার্জ আছে কিনা চেক করেছিল, তখন তো 77% চার্জ ছিল। তাহলে আজ সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। ফোন ওপেন করতেই যা চার্জ ছিল বাড়ি থেকে বের হওয়ার আগে সেটাই আছে দেখতে পেল। তাহলে ফোন বন্ধ হলো কিভাবে? কিরে, ফোনের দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? বলছি যেটা দিলাম সেটা পড়ে দেখ। কি দিলে? এর মধ্যেই ভুলে গেলি? তোর হাতের দিকে নজর দে। ভাইয়ের কথায় নিজের বাঁ হাতের দিকে তাকালো আফজাল, দেখলো তার হাতে একটা কাগজের টুকরো। সে চোখটা বন্ধ করে আবারও খুলে কাগজটা খুলল। কাগজের নজর বুলিয়ে ভাইয়ের নিকট সে তাকালো। আসলে সে বোঝার চেষ্টা করছে কাগজটা তার ভাই তাকে কেন দেখাচ্ছে, আর এখানে এমন অদ্ভুত শব্দ কেন লেখা আছে। কোনো প্রশ্ন করতে যাবে তার আগেই বিল্লাল বলল, কোনো শত্রুপক্ষের কাজ এটা, আর এমন কেউ যে আমাদের সব খোঁজ খবর রাখছে, কিন্তু কে হতে পারে সেটাই বুঝতে পারছি না। ভাইয়ের কথায় কেমন রিয়্যাক্ট করবে আফজাল জানে না। সে নিজেও অবাক হলো এটা ভেবে একই দিনে তার কাছে এবং তার ভাইয়ের কাছে এমন চিরকুট এসেছে দেখে। সে তো প্রথম ভেবেছিল তার ভাই হয়তো এটা কাউকে দেবে। সবটা ঠিক আছে কিনা সেটা দেখতেই তার কাছে কাগজটা দিয়েছে, কিন্তু ভাবনা তো উল্টো হয়েছে। আর এগুলো কে দিয়েছে তাদের বিন্দুমাত্র ধারণা নেই সেই বিষয়ে। আকস্মিক কি ভেবে নিজের কাছে আসে সেই চিরকুটটা এগিয়ে দিয়ে ভাইয়ের কাছে। বিল্লাল আফজালের দেওয়া চিরকুট নজর বুলিয়ে অবাক হয়ে তাকালো। কিছু সময় একভাবে অতিবাহিত হতেই মুখ খুললেন বিল্লাল। শত্রুপক্ষ আটঘাট বেঁধে নেমেছে বুঝতে পারছি, কিন্তু শত্রুপক্ষ আমাদের কাছে নাকি দূরে সেটাই বুঝতে পারছি না। ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতে হবে ভাইয়া। শত্রুপক্ষের সাথে কোনো আপোষ করা যাবে না, তাদের বুঝতে দেওয়া চলবে না আমরা এই বিষয়ে চিন্তিত বা আতঙ্কে আছি। কিছুদিন পর টিয়ার বিয়ে অ্যানাউন্সমেন্ট হবে, আমরা যেমন ছিলাম তেমনই থাকব। ওদের বুঝতে দেওয়া চলবে না আমরা ভেতরে ভেতরে ভয়ে আছি। শত্রুপক্ষ আটঘাট বেঁধে নেমেছে বুঝতে পারছি, কিন্তু শত্রুপক্ষ আমাদের কাছে নাকি দূরে সেটাই বুঝতে পারছি না। ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতে হবে ভাইয়া। শত্রুপক্ষের সাথে কোনো আপোষ করা যাবে না, তাদের বুঝতে দেওয়া চলবে না আমরা এই বিষয়ে চিন্তিত বা আতঙ্কে আছি। কিছুদিন পর টিয়ার বিয়ে অ্যানাউন্সমেন্ট হবে, আমরা যেমন ছিলাম তেমনই থাকব। ওদের বুঝতে দেওয়া চলবে না আমরা ভেতরে ভেতরে ভয়ে আছি। সব তো বুঝলাম, কিন্তু একটা বিষয় তুই আমাকে ক্লিয়ার কর। কোন বিষয়ে? পুনরাবৃত্তি এই কথাটাই কি বোঝাতে চেয়েছে লোকটা? আমি নিজেও বুঝতে পারছি না ভাইয়া। তোমার কাগজের কথাটা বা আমাকে লেখা ওই কথার মানে কি হতে পারে আমি নিজেও জানি না। আচ্ছা টিয়া কোনভাবে কিছুর সাথে জড়িয়ে যায়নি তো? তোর মাথা খারাপ হয়েছে টিয়া? এসবে কেন জড়াবে?
আর তুই বা আমি কেউ কিন্তু কখনো আমাদের রাজনৈতিক তথ্য বাড়িতে আলোচনা করি না। আর সব থেকে বড় কথা, টিয়াকে আমরা এসব থেকে সব সময় দূরে রেখেছি। তাহলে ভাইয়া, টিয়াকে কেউ গুটি করছে না তো? তোর কোনো কথাই আমি বুঝতে পারছি না। তুই ঘরে যা, রেস্ট কর। আর সামিয়া আসবে কবে কিছু জানিয়েছে? না। বিয়ে হওয়ার পর থেকে তোদের ঝামেলা লেগেই আছে। একটা ছেলে আছে, এবার তো বন্ধ করে সব। আমি কিছুই করি না ভাই। তার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসে, তাই থাকে না। আমি এটাই বুঝতে পারি না। বিয়ের আগেই তো সামিয়া জানতো আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আজ গ্রামের চেয়ারম্যান। তাহলে আমার এসবে ওর কেন খারাপ লাগছে? ওর বোঝা উচিত আমার রক্তে রাজনীতি মিশে আছে। কখনোই এই জীবন আমি ছাড়তে পারবো না। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর, বোঝা সামিয়াকে। নিজের অবস্থায় সরিয়ে নিল বেল্লাল। আর ভাইয়ের যাওয়ার পথের বাঁকে তাকিয়ে রইল কিছুক্ষণ আফজাল। ভাইকে বলা হলো না, সবার সাথে সব কিছু মানিয়ে নেওয়া যায় না ভাই। কেউ তো জীবনে জড়িয়ে থাকে শুধু নিজের স্বার্থে। আফজাল নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে চেয়ারে বসলেন। ফ্রেশ হয়ে বসতেই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতে দেখল নয়ন ফোন করেছে। ছেলেটাকে না বলেই চলে আসা হয়েছে, তাই হয়তো চিন্তা করছে। ফোনটা রিসিভ করে কানে তুলল আফজাল। ফোনটা তুলে হ্যালো বলতেই নয়ন অস্থির কণ্ঠে বলে উঠল, ভাইজান, আপনার অতি প্রিয় সেই গোলাপ ফুলের চারা গাছটা চুরি হয়ে গেছে। নয়নের কথায় আফজাল চমকে উঠল। 7 বছর ধরে আগলে রাখা গাছটা চুরি হয়ে গেছে শুনেই বক্ষস্পন্দনের গতি দ্রুত বেড়ে গেছে। এই গাছে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। কে তার রহস্যগুলো উন্মোচন করতে চায়? কার এত বড় সাহস তার অতীত নিয়ে খেলতে নেমেছে? নাকি কোনো কিছু না জেনেই লোকটা গাছটা চুরি করেছে শুধুমাত্র ভয় দেখাতে? আফজাল নিজেকে শান্ত রেখে নয়নকে প্রশ্ন করে উঠল, বিকালে যে বলেছিলাম গাছের মাটির মাঝে যে কাগজটা আছে বের করে রাখতে, রেখেছিস? হ্যাঁ ভাই, রেখেছি। আপনার সন্দেহ ঠিক হলো দেখে আমি তো পুরো শিহরিত। আমি জানতাম এমন কিছুই হবে, তাই আগে থেকেই সাবধান ছিলাম। গাছটা চুরি হতে পারে এটা আমার আন্দাজ ছিল, অবশ্য আমি শিওর ছিলাম না। এবার হয়তো আমি বুঝতে পেরেছি আমার সাথে এই গেম কে খেলছে। কে খেলেছে ভাই? পুরাতন শত্রু নাকি নতুন? পুরাতন। অবশ্য সে আমার শত্রু ছিল না, ভালোবাসার বিপক্ষের লোক ছিল। আপনার কথা কোনো মানে আমি বুঝতে পারছি না ভাই। তোকে বুঝতে হবে না। শোন, কাল ভোর ভোর আমাদের বাড়ি চলে আসিস। এক জায়গায় যেতে হবে। কোথায় ভাই? তোর এত প্রশ্নের উত্তর আমার কাছে এখন নেই, ডাকছি। ফোনটা কেটে দিল আফজাল। ফোনটা টেবিলের উপর রেখে গভীর চিন্তায় সে নিমজ্জিত হলো। চেয়ার থেকে মাথা হেলিয়ে জানালা দিয়ে বাইরে এক নজর তাকালো। জানালার পর্দা ভেদ করে ফুটফুটে শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে ঘরের প্রতিটা আসবাবপত্রে। গগনে চাঁদ নেই, কিন্তু অসংখ্য তারার মেলা বসেছে গগনে। চোখের কোণে ভেসে উঠল নিজের কলেজ জীবনের অতীত। সবেমাত্র ছাত্রলীগের সভাপতিতে জয়েন হয়েছে আফজাল। অল্প সময়ে মাঝে সম্মান ভালোবাসা অর্জন করে নিয়েছে বিপুল সংখ্যক মানুষের। কোনো অন্যায় কিংবা অবিচার তার লিস্টে ছিল না। তার নিখুঁত বিচারে সবাই মুগ্ধ। প্রফেসর থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অনেক প্রিয় একটি মানুষের নাম আফজাল মল্লিক। আর এই নিখুঁত মানুষের জীবনে নিখুঁত একটা মেয়ের আগমন হলো হুট করে। সেদিনের কথা স্পষ্ট মনে আছে আফজালের। বিজয় দিবস উপলক্ষে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছে কলেজে। টিচার্স কোয়ার্টারের আফজালকে ডাকা হয়। নিজের দায়িত্বগুলো আফজালকে বুঝিয়ে দিতে অনেক শিক্ষক হাসি মুখে বিদায় নেয় নিজের জায়গা থেকে। নিজের ঘাড়ে অনেক দায়িত্ব থাকায় আফজাল যেন চোখ মুখে অন্ধকার দেখছিল। ঠিক তখন এক ঝাঁক আলোক রেখা দিয়ে সামনে দাঁড়ায় এক রমণী। হালকা শীত থাকা সত্ত্বেও তার কপাল ছুঁয়ে ঘাম ঝরছিল।
ঠোঁটের সাথে অন্য ঠোঁট চেপে কিছু বলতে চেয়েও যেন সে বলতে পারছিল না। হাত বাড়িয়ে কিছু বলতে নিয়েও সে থেমে গেল। লাল পাড়ের সাদা রঙের শাড়িতে তাকে একটা পুতুল লাগছিল আফজালের কাছে, কিন্তু এমন পুতুল এই কলেজে আগে কখনো দেখেছে বলে তার মনে পড়ছে না। আফজাল মেয়েটার চারিপাশে চক্কর খায়, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার পায়ের নখ থেকে চোখের কাজল অবধি এদিক ওদিক করে মেয়েটা কিভাবে তার চোখ ঘোরাচ্ছে সেটাও খুব গভীরভাবে দেখল। হুট করেই আফজালের খুব হাসি পেল, আর হাসি পেলে কেউ কি নিজের হাসি আটকে রাখতে পারে নাকি? আফজালও পারল না, ঠিক করে হেসে দিল। আর অন্যদিকে আফজালকে হাসতে দেখে সামনের রমণী কোনো দিক না তাকিয়ে দিল দৌড়। মেয়েটাকে দৌড়ে যেতে দেখে আফজাল চিৎকার করে বলল, এই মেয়ে, এই কি বলতে এলে বলে যাও, এভাবে পালিয়ে গেলে কিন্তু খবর আছে। কিন্তু কে শোনে কার কথা? মেয়ে তো পগার পার। মেয়েটার চোখের আড়াল হতেই আফজাল তার অতি প্রিয় বন্ধু উদ্দেশ্যে বলল, মেয়েটাকে জানিস ফারহাদ? জানি না, কিন্তু তুই চাইলে খোঁজ নিতে পারি। অনুষ্ঠান শেষ হতেই মেয়েটাকে আমার সামনে চাই। আমি আবারও মেয়েটার চোখের অস্থিরতা, ভয়, জড়তা, সংকোচ দেখতে চাই, সাথে সেগুলা ভাঙতেও চাই। তুই কি মেয়েটার উপর ফিদা হলি? বলতে পারিস। বাহ্যরূপের অন্তরালে একা এভাবে পিছলে গেলি আমাকে একা রেখে? শালা তুই যা তো এখান থেকে। ওই মেয়েটা কিন্তু আমার বোন নয় যে তুই এক পলকে আমার শালা বানিয়ে দিলি। তুই এবার সামনে থেকে না গেলে কিন্তু। যাচ্ছি তো, ভয় দেখাচ্ছিস কেন? তারপর অনুষ্ঠান শেষ হতেই মেয়েটাকে ফারহাদ ধরে নিয়ে এলো। মেয়েটা কেঁদে কেটে বুক ফাটিয়ে দিয়েছে ততক্ষণে। চোখের কাজল লেপটে গেছে পুরোপুরি। জলের বিন্দু মুখের অথল পেয়ে দাগ হলো কালো সরু নদীর মতো। জলের ফোঁটা টুপটাপ করে সাদা রঙের শাড়িতে মিলিয়ে গেল। এত সুন্দর সাদা রঙের শাড়িটা কাজলে নষ্ট হয়ে গেছে দেখে আফজাল ভারী অবাক হলো। এত ভয় পাচ্ছে কেন মেয়েটা তাকে? সে জোরে ধমকে উঠল, এই মেয়ে, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? আফজালের ধমকে মেয়েটা জোরে কেঁদে উঠল। কান্নার গতি বাড়িয়ে দিয়ে বসে পড়ল সবুজ ঘাসের ওপর। মেয়েটাকে এভাবে বসতে দেখে আফজাল আর তার বন্ধু চমকে উঠল। একে অপরের দিকে চেয়ে আফজাল প্রশ্ন করল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এই ছেলেটা কি তোমায় জোর করে ধরে নিয়ে এসেছে? তুমি যদি বলো হ্যাঁ, একে আমি এক্ষুনি দেখে নিব। মেয়েটার সামনে এমন পাল্টি খেলো বন্ধু যে ফারহাদ আশ্চর্য না হয়ে পারল না। চোখটা বড় বড় করে বন্ধুকে কিছু বলতে নিলে হঠাৎ বন্ধুর নতুন কথা শুনে থমকে গেল। তুমি যদি চাও একে আমি এক্ষুনি শাস্তি দিতে পারি। একটা থাপ্পড়ে ওর সব দাঁত আমি নড়িয়ে দিব। চাও তুমি সেটা শুধু বলো। বন্ধুর কথায় নিজের দুই হাত ফারহাদ দু গালে রাখলো, মাথাটা দুদিকে চাকিয়ে ইশারায় বলল না না। আর অন্যদিকে আফজালের কথায় মেয়েটা উঠে বসলো, চোখের জল মুছে বলল, আপনার বন্ধুকে শাড়ি কিনে দিতে বলুন। আপনার বন্ধুর জন্য শাড়িটা নষ্ট হয়ে গেছে। এখন আমি আমার বান্ধবীকে কিভাবে শাড়ি ফেরত দিব? ও যদি দেখে ও সাদা রঙের শাড়িতে আমি কাজল দিয়ে রং করেছি, নির্ঘাত আমায় মেরেই ফেলবে। দাঁত পরে নাড়বেন, আগে আমার শাড়ি কিনে দিতে বলুন। মেয়েটার এমন কথায় আফজাল আর ফারহাদ দুজনেই আশ্চর্য হয়ে তাকালো। এই মেয়ে, এই আমি তোমার শাড়ি কিভাবে নষ্ট করলাম বলো তো? এই যে চোখের কাজলে নষ্ট করলেন। সে তো তুমি কেঁদে কেটে বন্যা বানিয়ে নিজের শাড়ি নিজে নষ্ট করেছো। এখানে আমি কি করলাম? আপনি কি করেছেন মানে কি? আপনি আমায় ধরে না নিয়ে আসলে আমি কাঁদতাম নাকি? আপনি ধরে নিয়ে এসেছেন তাই আমি কেঁদেছি, আর সেই জন্য আমার শাড়ি নষ্ট হয়ে গেছে। তাহলে এর দায়িত্ব আপনাকে নিতে হবে, তাই না? কোন রাম ছাগল বলেছে আমায় ধরে নিয়ে আসতে? তাকে বলুন আমার শাড়ি কিনে দিতে। মেয়েটা রাম ছাগল বলতেই আফজাল বিষম খেল।
আর আফজালকে বিষম খেতে দেখে মেয়েটা বলল, আমি আপনাকে বলিনি, রামসাগর ওনাকে বলেছি। আপনি বিষম খাচ্ছেন কেন? মেয়েটার কথা শুনে আফজাল মনে মনে বলল, সেটা আমি ভালোই বুঝতে পারছি। কথাটা তুমি আসলে কাকে বলেছো? আর ওদিকে ফারহাদ বলল, তুমি বড্ড ঝগড়াটে মেয়ে তো ভাই। ফারহাদের কথায় মেয়েটা তেড়ে মেরে গিয়ে আঙুল উঁচু করে বলল, আপনার নানি ঝগড়ুটে, আপনি ঝগড়ুটের সাথে আপনার ওই যে নেতা বন্ধু সেও ঝগড়ুটে। আমার শাড়ি কিনে দিবেন, না হলে আমি আপনার বন্ধুর কাছে নালিশ দিব। মেয়েটার এমন রেগে যাওয়া দেখে আফজাল আর ফারহাদ ভ্যাবা চেকা খেলো। আফজাল পরিস্থিতির নাগালে আনতে মেয়েটার পক্ষ নিল। ফারহাদ, তুই ওনার শাড়ি কিনে দিবি না হলে কিন্তু আমিও ওনার সাথে তোর নামে নালিশ করব নেতার কাছে। আপনাকে ভালো সাজতে হবে না, আপনি যে সেই নেতা তা আমি ভালো করে জানি। আমার শাড়ি যেন আমি পাই, বলে রাখলাম। কথাগুলো বলেই গটগট পায়ে মেয়েটার সামনে এগিয়ে গেল আর দুই বন্ধু মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আফজাল তো ভেবেছিল মেয়েটা তাকে চেনে না, কিন্তু মেয়েটা তাকে চিনেই এভাবে অপমান করে গেল। প্রথমে তো এমন করেছিল যে আমাকে বাঘের মতো ভয় পাচ্ছে, আর এখন কি না তার ভাবটা পুরোই মিথ্যা। তুই মেয়েটার সামনে তো পুরো পাল্টি মারলি দোস্ত। আরে কি হয়েছে তাতে? কিছু না, শাড়ি কিনে দিস। তোর জন্য শাড়ি নষ্ট হয়েছে, তাই তুই কিনে দিবি। আমার বাপের অঢেল টাকা পয়সা নেই, তোর আছে, তুই খরচ কর। সেটা না হয় করলাম, কিন্তু শাড়িটা দিতে যাবে কে? যে খচ্চর মেয়ে রে বাবা, সামনে গেলেই না দু চার কথা শুনিয়ে দেয়। তোমার বাস তুমি সামলাও, আমাকে এখান থেকে রেহাই দাও। শালা দাঁড়া, তোকে দেখছি এবার। এই কথা বলে পুরো মাঠ চক্কর দিল দুই বন্ধু। একসময় দুজনে হাঁপিয়ে সবুজ ঘাসের বুকে শুয়ে পড়ল, একসাথে খিলখিলিয়ে হেসে উঠল। কিরে, এভাবে চোখ বুজে একা একা হাসছিস কেন? আচমকা কারো প্রশ্নে আফজাল চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাইকে দেখে ঠোঁটের কোণায় থাকা হাসিটা উধাও হয়ে গেল। প্রাণবন্ত সেই দুই বন্ধুর হাসি আজও পোড়ায় আফজালকে। একটা অন্যায় সবকিছু উল্টে দিয়েছে, আর সব অতীতের গল্প মাত্র। 7 বছরে মানুষ কতই না বদলে যায়, তার নিজেকে দেখে আফজাল বুঝতে পেরেছে। আজ বহু বছর পর পুরাতন সেই অতীত তাকে মনে আঘাত করল। এতদিন যে অতীত আফজাল ভুলে থেকেছে, আজ নতুন করেই বা কেন তাকে মনে করতে হচ্ছে সেই নষ্ট অতীত? এত গভীর হয়ে কি ভাবছিস? কি হয়েছে তোর? কই কিছু না। আচ্ছা টিয়া কিছুদিনের জন্য ওর খালা বাড়িতে যেতে চাচ্ছে, অনুমতি দিব? দাও। ভেবে বলছিস তো? আমি দুদিনের জন্য একটু শহরে যাচ্ছি, তাই ও না হয় দুদিনের জন্য ঘুরে আসুক। তুই এই অসময়ে কোথায় যাবি? একটা জরুরি কাজ আছে। বুঝলাম, কিন্তু সেটা কোথায়? ফারহাদের সাথে দেখা করতে। ফরহাদ বেঁচে আছে? বেঁচে আছে। আমরা তো ওকে শেষ হাসপাতালে দেখেছি, ভেবেছিলাম হয়তো বাঁচবে না, কিন্তু বেঁচে আছে এবং সুস্থ আছে, তাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। একা যাচ্ছিস? না, নয়ন যাবে। তুমি যাও এখন, ভাইয়া টিয়াকে অনুমতি দাও। বেলা চলে গেল। ভাই চলে যেতেই আফজাল আবারও চেয়ারে মাথাটা এলিয়ে দিল। ডুবতে রইল তার অতীতে, যে অতীত একদিন সুখে ছিল, আজ গোপন দীর্ঘশ্বাস। বিজয় দিবস শেষ হতেই কলেজে শীতের ছুটি দিয়ে দিল, যে যার বাড়িতে চলে গেল ছুটি কাটাতে। অন্যদিকে হন্য হয়ে আফজাল আর ফারহাদ খুঁজতে রইল সেই মেয়েটাকে, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া গেল না। কি করে খুঁজবে তারা? না জানে তার নাম, আর না জানে মেয়েটি কোথায় থাকে। যদি হোস্টেল থেকে যাতায়াত করে তাহলে ছুটিতে হোস্টেল বন্ধ হয়ে গিয়েছে, আবার যদি বাড়ি থেকে যাতায়াত করে তাহলে বাড়ির ঠিকানা জানা নেই। এবার উপায়? এভাবেই কেটে গেল প্রায় 1 সপ্তাহ। আফজাল আর ফারহাদ কিছু কেনাকাটা করতে গিয়েছিল শপিং মলে। হুট করেই আফজাল রাস্তার ওপারে মেয়েটিকে দেখতে পায়। এক দৌড়ে ছুটে যায় মেয়েটার সামনে। মেয়েটার সামনে দাঁড়িয়ে হাঁটুর উপর 2 হাতে ভর দিয়ে হাঁপাতে থাকে আফজাল। ততক্ষণে ফারহাদ ছুটে এসেছে বন্ধুর পিছন পিছন।
এদের এভাবে ছুটে আসতে দেখে মেয়েটা বাবাগো বলে চিৎকার করে উঠল। এই আপনারা কি মানুষকে ভয় দেখাতে রাস্তাঘাটে ঘুরে বেড়ান নাকি? একটু হলেই তোমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এই আপনারা কি মানুষকে ভয় দেখাতে রাস্তাঘাটে ঘুরে বেড়ান নাকি? একটু হলেই তোমার হার্ট অ্যাটাক হয়ে যেত। তোমার হার্ট এত দুর্বল নাকি মেয়ে? আমি তো জানতাম মেয়েদের হার্ট ছেলেদের তুলনায় বেশি কঠিন। আজগুবি কথা কোথায় পেলেন? সায়েন্স বলে বুঝছো? মেয়ে সায়েন্স বলে। সরুন, আমার পথ ছাড়ুন। দুজনেই তো দেখতে গাঁজাখোরদের মতো। মাল খেয়ে ডাল হয়ে ঘুরে বেড়ান নাকি? এই মেয়ে, তোমাকে এসব কে বললো? একদম বাজে বলবে না আমার আর ওর নামে। এসে গেছে বন্ধুর হয়ে ওকালতি করতে। এই আপনি তো কথার মধ্যে কথা বলেন কেন? দেখলি আফজাল, দেখলি এই মেয়ের কথার ধার। বন্ধুর রিয়াকশনে আফজাল মুচকি হাসলো। বন্ধুর কানে কানে বলল, বাঘিনীর কথায় ধার না হলে বাঘের সাথে টক্কর কিভাবে দিবে বলো তো? বন্ধুর ফিসফিসানি শুনে ফিক করে হেসে দিল ফারহাদ। কারণ তার বন্ধু আজ নিজে থেকে নিজেকে বাঘ বলছে, অথচ কিছুদিন আগেও এই কথা শুনলে ঠায় প্রাণে রেখে যেত। আজ কি না এই জন্যই বলে পুরুষদের তুলনায় বেশি কঠিন হৃদয়ের মানুষ নারী। তাই পুরুষদের দিন শেষে একজন নারীকেই ভয় পেতে হয়। এই ভয় ভালোবাসা থেকে আসে। বন্ধুকে হাসতে দেখে আফজাল বন্ধুর পিঠে 2-4টা কিল বসিয়ে দিল। আর অন্যদিকে মেয়েটা উঁচু স্বরে বলল, আমাকে কি আপনাদের মারামারি দেখার জন্য দাঁড় করে রেখেছেন? যদি তেমন কিছু হয় তাহলে বলবো আমার টিউশনি আসতে। আপনাদের বেকার মারামারি দেখে আমার লাভ নেই। তুমি টিউশনি করাও সত্যি? আশ্চর্য, আমি মিথ্যা কেন বলবো? এই আপনার এই অভদ্র বন্ধুকে নিয়ে এখান থেকে সরুন, মানুষ দেখছে। দেখলে দেখুক, আমি কে ওরা জানে? ওরা হয়তো আপনাকে জানলে সালাম দিয়ে চলবে, কিন্তু আমাকে নিয়ে 2-4টা গালাগাল দিতে ছাড়বে না। আপনাদের মতো আমরা সম্মান বিক্রি করি না। আমাদের মতো গরিবদের সম্মান আগলে রাখতে হয়। তাই আমাদের আপনাদের মতো ছেলেদের এড়িয়ে চলতে হয়। তোমার যদি সমস্যা হয় তাহলে চলো আমরা কোথাও বসে কথা বলি। নাও, শুরু হয়ে গেছে বন্ধু হয়ে ওকালতি করা। এই আপনি চুপচাপ থাকতে পারেন না? নাকি কেউ মাথায় দিবি দিয়েছে চুপ থাকতে? মেয়েটির কথায় ফারহাদ ইনোসেন্ট মুখ বানিয়ে বন্ধুকে বলল, দেখলি কিভাবে অপমান করলো? তুই কিছু বললি না? আফজাল আবারও ফিস ফিস করে বলল, ভাবি হয় তোর, একটু মানিয়ে নে। আফজালের কথায় ফারহাদ ঠিক আছে বলে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আফজাল মেয়েটার উদ্দেশ্যে বলল, আপনি টিউশনি করাতে যাবেন যেখানে, সেটা কি অনেক দূর? না, 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। 10 মিনিট? খুব অবাক হয়ে প্রশ্ন করলো আফজাল। আফজালের কথায় মেয়েটা উত্তর দিল, 10 মিনিট শুনে এত অবাক হলেন কেন? কারণ আমি 2 মিনিটও কোথাও হেঁটে যাই না। আপনাদের মতো মানুষের থেকে অবশ্য এটা আশা করা যায় না। আচ্ছা থাকুন, আমার এমনি লেট হয়ে গেছে। হাত ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথাটা বলল মেয়েটা। মেয়েটার উত্তরে আফজাল বলল, চলুন আপনারা টিউশনির বাড়ি অবধি কথা বলি। কথা বলবেন মানে? কি কথা বলবেন? আমি কিন্তু কোনো রিক্সায় ফিক্সায় উঠতে পারবো না। হেঁটে যাবেন তো? হুম। তাহলে হেঁটেই চলুন। আপনিও হেঁটে যাবেন? হ্যাঁ। এই না বললেন আপনি 2 মিনিটও হাঁটেন না? আজ হেঁটে দেখি কেমন লাগে হাঁটতে। আফজালের কথার পিঠে আর কিছু বলল না মেয়েটা, শুধু মুচকি হাসলো। দুজনেই হাঁটতে রইল। চারিদিকের কোলাহল থেকে একটু সরে আসতেই নীরবতা ভেঙে আফজাল বলল, তোমার সাথে কথা বলে যেটা মনে হলো, সহজে তুমি কাউকে ভয় পাও না। স্পষ্ট ভাষায় মনে যেটা আসে সেটাই বলে দাও। তাহলে সেদিন অমনভাবে আমার নিকট দাঁড়িয়েছিলে কেন? আসলে আমি আপনাকে ভয় পেয়ে ওভাবে দাঁড়িয়েছিলাম না। আপনাকে যেটা বলতে এসেছিলাম ওই কথাটার জন্য সংকোচ হচ্ছিল, তাই। কি কথা? আপনি একজন। বলো। না থাক, বলবো না। কারো সত্যিটা না জেনে তাকে অভিযুক্ত করা আমার তালিকায় মাঝে নেই। তোমার কথার মানে বুঝলাম না। সব কথা যে বুঝতে হবে এমনটা তো নয়, তাই না? কিন্তু কি বলতে এসেছিলে তার একটু ইঙ্গিত দাও। আমার ফ্রেন্ড বলেছিল আপনি উপরে একটা মুখোশ পরে আছেন, যেটা সবাই জানে না বা দেখেনি। আরো কিছু বলেছিল। আর কি? থাক সেসব কথা।
আচ্ছা ঠিক আছে, তা তোমাকে তোমার বন্ধু আমার কাছে কি বলতে পাঠিয়েছিল সেটা শুনি। একটা গেম খেলেছিলাম আমরা, যে হেরে যাবে অপর ব্যক্তি যা বলবে সেটা থেকে করতে হবে বা বলতে। তো আমি হেরে গিয়েছিলাম বলে আপনার কাছে যাওয়া, কিন্তু কি বলতে বলেছিল সেটা বলবো না। ওকে ফাইন, বলতে হবে না, কিন্তু তোমার নামটা তো বলো। আমি চলে এসেছি, অন্য একদিন কথা হবে। আল্লাহ হাফেজ। আরে নামটা তো বলে যাও। কিন্তু মেয়েটা আর পিছু ফিরল না, চলে গেল বাড়ির ভিতরে। 7 তলা পর্যন্ত বিল্ডিংয়ের কোন ফ্লোরে মেয়েটা টিউশনি করায় সেটা তো জানাই হলো না, সাথে জানা হলো না মেয়েটার নাম। ভারী অদ্ভুত মেয়ে তো। তারপর কেটে যায় প্রায় 15 দিন। মেয়েটার আর কোনো খোঁজ পাওয়া যায় না। আফজাল কিছুটা উতলা হয়ে মেয়েটাকে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু নামহীন মেয়ে। শুধু চোখের দেখায় কি আর খুঁজে পাওয়া সম্ভব? জি, খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা সিনেমা বা কোনো গল্প নয় যে সব অসম্ভবও সম্ভব হবে। তাই হুট করে কোনো একদিন মিরাক্কেল ঘটেনি। মেয়েটার সাথে আফজালের দেখাও হয়নি। উদাসীন হয়ে নিজের কাজ করতে রইল আফজাল। অন্যদিকে বন্ধু এমন কাণ্ডে শিহরিত হয়ে গেছে ফরহাদ। এর আগে বন্ধুকে কখনোই এমন অস্থির হতে কাজ করতে দেখেনি। কিন্তু এটা কেমন পরিস্থিতি হলো তার বন্ধুর? অবশেষে সময়ের চাকা ঘুরল, যখন 17 দিনে গিয়ে ঠেকল, ঠিক তখন হুট করেই মেয়েটা কলেজে উপস্থিত হলো। মেয়েটাকে প্রথম ফরহাদ দেখেছে। দৌড়ে সে মেয়েটার সামনে দাঁড়িয়ে কি ধমক! আর ফরহাদের এমন ধমকে মেয়েটা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। আসলে সে বোঝার চেষ্টা করছে তার অন্যায়টা কোথায়। তারপর এক প্রকার জোর করে মেয়েটাকে টেনে নিয়ে ক্যান্টিনে বসালো ফরহাদ। বন্ধুর নাম্বারে ডায়াল করলো। বন্ধু ঘুম ঘুম চোখে ফোনটা কানে তুলতেই, দোস্ত, তোকে হারানো বিজ্ঞপ্তি দিতে হবে না, তাকে পেয়ে গেছি। তাকে পেয়ে গেছি শুনেই শোয়া থেকে এক লাফে উঠে বসলো আফজাল। ফরহাদ কার কথা বলছে তা এক নিমেষে বুঝে নিল আফজাল। বন্ধুকে বলল, দোস্ত 5 মিনিট ধরে রাখ, আমি এখনই আসছি। আসছি বলেই ফোন কেটে দিল আফজাল। ফরহাদ ফোনটা তার জায়গায় রেখে মেয়েটার মুখোমুখি হয়ে বসে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলেন এতদিন? ফরহাদের হুট করে প্রশ্ন করাতে মেয়েটা কিছুটা বলতে পারল না। কিছুক্ষণ পর সে উত্তর দিল, অসুস্থ ছিলাম তাই। কি হয়েছিল? হঠাৎ জ্বর এসেছিল, আর জ্বরটা টাইফয়েডে আকার নেয়, তাই এত সময় লেগেছে সুস্থ হতে। মেয়েটার এবারে কথায় ফরহাদ মনোযোগ দিয়ে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। সত্যি মেয়েটার চেহারায় কেমন যেন মালিনতা মিশে আছে। চোখের কোণে একরাশ ক্লান্তি যেন তাকে ঘিরে রেখেছে। উজ্জ্বল মুখ যেন একটা বিষাদের ছাপ স্পষ্ট। এত মায়ামাখা আখি জোড়ায় যেন রাজ্যের ঘুম নেমে এসেছে। এতটা গভীরভাবে মেয়েটাকে ফরহাদ দেখছে যে সামনে বসে থাকা মেয়েটার অস্বস্তি হচ্ছে অনেকটা। সে যেটা খেয়াল করলো না, মেয়েটা টেবিলের নিচে নিজের পল্লবজোড়া নিবদ্ধ করে ভিতরের অস্বস্তি কমানোর চেষ্টা করে চলেছে। এর মধ্যেই আফজাল এসে উপস্থিত হলো টেবিলে। চেয়ার টেনে বসেই মেয়েটার উদ্দেশ্যে বলল, এই পর্যন্ত কতগুলো ছেলেকে এভাবে আমার মতো অশান্তি মাঝে রেখেছিলে তুমি? এই 17টা দিন আমার কিভাবে কেটেছে তার কোনো ধারণা আছে তোমার? হুট করেই সামনে এলে, আবার হুট করেই উধাও হয়ে গেলে। এই তুমি কি বাতাস নাকি? একে তো শরীরটা তার খারাপ, সামনেই তার ফাইনাল এক্সাম, শরীর চলছিল না। তবুও কিছু নোট কালেক্ট করতেই এত কষ্ট করে কলেজে আসা। না হলে সে এই অসুস্থ শরীর নিয়ে জীবনেও কলেজে আসতো না। কিন্তু এসে কিনা অপরিচিত এক ব্যক্তির এতগুলো কথা শুনতে হলো। চারিদিকে আর চোখ নজর বোলালো মেয়েটা। ক্যান্টিনে প্রায় সব ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। এমন অস্বস্তিকর পরিবেশে পড়তে হবে জানলে সে আর কলেজেই আসতো না। ঠিক কেন কাউকে অশান্তির মধ্যে রাখতে যাবে? সেখানে এক বুক অশান্তি নিয়ে তাকে নিজেকেই ঘুরে বেড়াতে হয় পুরো শহর জুড়ে। হঠাৎ মেয়েটার খুব কষ্ট হলো। নীরবে তার আখি পল্লব জোড়া থেকে জলের ধারা ছেড়ে দিয়ে ফোপাতে রইল।
অন্যদিকে মেয়েটাকে ফোপাতে দেখে আফজালের ভীষণ রাগ হলো।